নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে আনছে হরি নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে কাণ্ড। গল্পটি যদি কোনো জায়গাতেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং হাইপ অবশ্যই করে দেবেন। শুরু করছি হরি নারায়ণ চট্টোপাধ্যায়ের ভুতুড়ে কাণ্ড। যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায় তাকে আমরা বলি ভুতুড়ে কাণ্ড। আবার ভূতেরা নিজে নিজে যে কাজ করে তাকেও তো। পরিবারে এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম, জাম, জামরুল খাচ্ছি, তোফা আনন্দে সময় কাটাচ্ছি। তিন মামা, বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতেই থাকতেন, মাসে একবার করে বাড়িতে আসতেন। তিনি মেজ মামাকে তাঁরই অফিসে চাকরি করে দেবার কথা বলেছিলেন, কিন্তু মেজ মামা রাজি নন। ছেলেবেলা থেকে মেজ মামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারেই প্রচন্ড বেপরোয়া। তিনি বলেছিলেন, চাকরি বাকরি আমার হাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। মেজ মামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা। পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকাই হাতে থাকতো। ছোট মামা কিছু করতেন না। মামাদের চাষবাসের জমি দেখতো আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরতো, কাঠি দিয়ে খাঁচা তৈরি করতো আর তাতে পাখিগুলোকে রাখতো। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। এক নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে। গল্পই বা বলি কেন, একেবারে আমার চোখে দেখা ঘটনা। মেজ মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন। খুব ভোরে, তখন ভালো করে আলোও ফুটতো না। রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলে সরু একটু রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। বোঝা যাচ্ছে একটু পরেই ঝড়জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমিও ভোরে ভোরে উঠে পড়েছি। উঠে মেজ মামার যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন, ওরে, এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলি, আকাশের অবস্থা ভালো নয়, এখনই জোর তুফান উঠবে। ঝড়কে দিদিমা তুফান বলতেন। মেজ মামা হাসলেন, তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়াই যায় না। আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধা হবে না। মেজ মামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে, বাতাসও বেশ জোরে। আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল। চারিদিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা দেয়। সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল, বাড়ির চাল উড়ে গেল, ধসে পড়ল মাটির দেয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানি বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন। বসেই আক্ষেপ করতে লাগলেন, এই সুযোগে বাড়ির কুকুর বেড়ালো বের হয় না, আর এত বারণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বের হলো। সত্যি চিন্তার কথা। এই ঝড় জলে বর্ষাতি আর মেজ মামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন, তাও নিরাপদ নয়।
মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই হলো। সন্ধ্যা পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা নাওয়া খাওয়া ছেড়ে বিছানা নিলেন। মেজ মামার নাম করে করে অঝোরে কান্না। মেজ মামা ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, বর্ষাতির খোঁজ নেই। দিদিমা মেজ মামাকে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না। শুধু কি জাপটে ধরা, ভেউ ভেউ করে কান্না। মেজ মামা বিরক্ত হয়ে বললেন, আহ ছাড়ো, জাপটা জাপটি আমার ভালো লাগে না, আমি মরছি নিজের জ্বালায়। আমি জিজ্ঞেস করলাম, মেজ মামা তোমার সাইকেল কোথায়? বটগাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বটগাছ চাপা? হ্যাঁ, বটগাছ চাপা। ওই যে কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠলো, বটগাছের ডাল মরমর করে ভেঙে পড়লো আমার ওপর। সাইকেলটা তো চুরমার হয়ে গেল, আমি ছিটকে পড়লাম মাটির ওপর। এই দেখ না। মেজ মামা চুল সরিয়ে দেখালো, মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজ মামা কেমন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ, সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে বেরিয়ে যেতেন, কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজ মামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজ মামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজ মামার ডাকে ঘুম ভেঙে গেল। এই, 1 কাপ চা খাওয়াতে পারিস? ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপর চা, চিনি, কাপ, ডিশ সব আছে। আগে আগে ভোরে বের হওয়ার সময় মেজ মামা নিজেই চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম, তুমি নিজে করে খাও না। মেজ মামা যেন ভয় পেয়ে গেলেন। না, আমি আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে। ভয় করে কথাটা শুনে মেজ মামার মুখের দিকে আমি তাকালাম, যেন নতুন শুনলাম কথাটা। মেজ মামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজ মামা যেন কুঁকড়ে গেছেন। কারো সঙ্গে ভালো করে কথাও বলেন না, কেউ ডাকতে এলে বলে দেন, বল আমি বাড়িতে নেই। আরো আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল। ওষুধপত্র, মালিশ, কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম 1 কাপ। আর এক রাতে এমন এক ব্যাপার ঘটলো, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি, কিছুতেই ঘুম আসছে না, বিছানায় এপাশ ওপাশ করছি। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা পেঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। মেজ মামার দিকে চোখ ফিরতেই চমকে উঠলাম। আমার মামা বাড়ির সবাই বেশ একটু খরবোকায়, মেজ মামা আবার সবচেয়ে বেটে। সেই মেজ মামাকে দেখলাম, বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে। চোখ দুটো রোগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজ মামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। এ কথা কাউকে কোনোদিন বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না। কিন্তু পরে যা ঘটলো, তাতে আমি রীতিমতন ঘাবড়ে গেলাম। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজ মামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজ মামা আর ফিরলেন না। উঠে পড়লাম। জানালা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজ মামা রোয়াকে বসে আছে, জানলার দিকে পেছন ফিরে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামার জাল পেতে রাখা হয়েছে পাখি ধরবার জন্য। জালের একটা জায়গা ফুটো ছিল, ছোট মামা বোধহয় খেয়াল করেনি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজ মামা বসে বসে হাত বাড়ালেন।
কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের ওপর চলে গেল। সেখানে জালের ফুটো ঠিক যেইখানটায়, সেইখানটাতেই গিট বেঁধে দিলেন। পাখিদের পালানো বন্ধ হলো। আমি বুকের ওপর হাত চেপে দুবদুব শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এখনই আমি অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর এসে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজো মামা খাটে শুয়ে অঘোরে ঘুমাচ্ছেন। আশ্চর্য কাণ্ড! দরজা ভেতর থেকে বন্ধ। কাল রাতে মেজো মামা যখন রোয়াকে বসেছিলেন তখনও লক্ষ্য করেছি দরজায় ছিটকিনি। তাহলে মেজো মামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা ঢুকলেন কি করে? ঠিক করে ফেললাম আর মামার বাড়ি নয়, কোনো একটা আছিলা এবার বাড়ি পালাবো। এটাও কি চোখের ভুল? দুবার এরকম চোখের ভুল কখনো হতে পারে? দুপুর বেলা কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পুড়ছিল। আমি বসে বসে দেখছিলাম, মেজো মামাও বসেছিল। বেশিরভাগ পাখি মনুয়া আর টুনটুনি পাখি। শুধু একটা বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাত ঠুকরে রক্ত বের করে দিল। আমি তো তখন দেখছিলামই, আরো একটা জিনিস লক্ষ্য করছিলাম, আর চোখে উঠোনে মেজো মামার ছায়া পড়ছে কিনা, আর তার পায়ের পাতার আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজো মামার রীতিমতন ছায়া পড়ছে, আর তার পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি। পেট গরম হলে যা হয় আর কি। পেট ঠান্ডা করবার জন্য এবার থেকে রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আমার বাড়ি যাওয়ারও না বিপদ আছে। এখানে দিব্য হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ 5 পাতা হাতের লেখা আর 10টা করে অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছুই চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেজো মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি। তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি মেজো মামার চলবে কি করে। একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেজো মামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে কি হবে? মেজো মামা চুল আঁচড়াচ্ছিলেন। ফিরে বললেন, তাতে তোমার কি অসুবিধা হচ্ছে? মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম, না অসুবিধে আর কি, আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে কি না। আমাকে থামিয়ে দিয়ে মেজো মামা বললেন, ও এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। মেজো মামা বেরিয়ে গেলেন। ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। হ্যাঁ মেজো মামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায়? মেজো মামা হাসলেন। একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল। মাছের ঝুড়ি হাতে হাটে যাচ্ছিল, আমার তো সবাই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না, বটি নিয়ে এসেই মাছ কুটতে বসলেন। আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাইরঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসতো আহারের সন্ধানে। সেদিনেও সে এসে হাজির। বটির পাশে আসে স্তূপ। বেড়ালটা এগিয়ে এসে আসে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর লেজটা খাড়া করে সোজা পাঁচিলের ওপর গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করছিলেন। তিনি বললেন, বেড়ালটার কি হলো বলতো? ওভাবে চেঁচিয়ে উঠলো, গলায় কাঁটা টাটা ফুটলো নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি বেড়ালটা একটা আঁশও মুখে তোলেনি, খাওয়া তো অনেক দূরের কথা। কেবল শুকেই ওই রকম অদ্ভুত চিৎকার করে উঠল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। এমনকি
দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমায় খেতে ডাকলেন, তখন একটু ইতস্তত করছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হলাম, না, কোনো গোলমেলে ব্যাপার নেই, দিব্য সুস্বাদু মাছ। কত অল্পেতে আমরা ভয় পেয়ে যাই। বেড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজার কারণ থাকতে পারে, তবে সেদিন থেকে বেড়ালটাকে আর ধারে কাছে কোথাও দেখতে পাই না। বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোট মামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। হয়তো আমারই চোখের ভুল, কিংবা ভয়ের ছায়াটা বিরাট রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনাও কম। তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে কি করে এসব কথা বলি? তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর একবার এরকম বিভৎস কোনো দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর আমার প্রাণটা বেঘরে দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজো মামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন, একটা কিছু করার চেষ্টায় আছি, কতদিন আর চুপচাপ বসে থাকবো। তারপরই ঘটলো অঘটন। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে একেবারে পাথরের মূর্তির মতো নিস্পন্দ এবং নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজো মামা পা ঝুলিয়ে বসে। মেজো মামা মানে মুখটা মেজো মামার, কিন্তু দেহটা বিরাট। মাথাটা প্রায় গাছের মগডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প ওপরে। কি খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের ওপর পড়তেই নিচু হয়ে চমকে উঠলাম। রক্ত মাখা হাড়ের টুকরো। সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। মনে হলো এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন 15 হয়েছে কি না হয়েছে আমি জানি না, কারণ জ্বরে আমি প্রায় বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিরস্ত্র করেছিল। ছোট মামা বলেছিল, শুধু ভয় পেয়েই আমার এই জ্বর, ডাক্তারেরও তাই মত। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডটা পাওয়া গিয়েছিল। চারিদিকে রক্তমাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গিয়েছিল সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা বিশ্বাসটা করবে কে, বিশেষ করে শহরের লোক? মেজো মামা নাকি আশ্চর্যভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকলেও সাড়া দিতেন না। খেতে ডাকলে রুক্ষ কণ্ঠে বলতেন, খিদে নেই, শরীর খারাপ। দিদিমা যে মেজো মামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজো মামার ধারে কাছেও ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গিয়েছে। শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা 3 জন শুতাম, এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, মাঝখানে আমি। সারা রাত ঘরের আলো জ্বলতো। ছোট মামা দরজার ভেতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয়, তবু বারণ করতে পারিনি।
এই যা। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল, কথাটা আগেই তোমার বলা উচিত ছিল, তাহলে অনেক আগেই এর ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব ওঝা খুব বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূত প্রেত থরথর করে কাঁপে। তাকে পাওয়া একটু মুশকিল। লোকের ডাকে প্রায় ভিন গায়ে চলে যায়, আর দক্ষিণাও 1 মুঠো চাল। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন, হাজার হোক ছেলে তো। ছোট মামা বলল, বেশ তো, ভৈরব ওঝা এলেই সব বোঝা যাবে। খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরে যদি ভৈরবকে না পাওয়া যায় তাহলে অন্য গা থেকে তাকে ধরে আনতেই হবে। ছোট মামা যখন বের হয় তখন মেজ মামা বাড়ি ছিলেন না। 8 ঘন্টা পরে কোথা থেকে ফিরলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি কুটছিলেন, আমি পাশে বসেছিলাম। মেজ মামা সামনে এসে দাঁড়ালেন। ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, ছুনে কোথায় গেছে? ছুনে ছোট মামার ডাকনাম। আমার বুকের দুপদাপ শব্দ আমি নিজেই স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ্যই বটির ওপর না পড়ে যাই। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের একটা কি দরকারে গেছে। নিজের দরকার না ছাই? ছোট মামা দাঁত কিপ কোড়মোড় করতে করতে উত্তর দিলেন, ভাই তো নয়, ভাই তো নয়, সত্তর সত্তর। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলেই মেজ মামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। হাত দুটো পেছনে, কেবল মাথা নাড়ছেন আর থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা আর সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার 2 চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়েছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজমামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজমামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানালা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজমামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন। নিজে কিছু খেলেন না, বললেন ছোট মামা এলে একসাথে খাবেন। আমি খাবো কি? তখনও শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে কিছু খেলেই এবার বমি করে দেব। মনে মনে ঠিক করলাম কোনো রকমে আজকের রাতটা কাটিয়ে কাল সকালেই আমি বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয়ে কুঁকড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে মারা যাব। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ। সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব ওঝা। আমি জানালা দিয়ে দেখতে লাগলাম। ভৈরবের পরনে লাল টকটকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, 2 হাতে রুদ্রাক্ষের তাগা, লাল দুটো চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া কাঁচা পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। বাতাসে কি যেন শুকলো, তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে? ছোট মামা অবাক। গৃহবন্ধন কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কে কাজ করবে? যাকে তাড়াতে চাও সেই করবে, কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সবকিছু জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বই কি। তুমি আগে সাইকেল রিক্সাকে বিদায় করো। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল।
ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করলো, তার উপর 4টে পাকা লঙ্কা, এক মুঠো সর্ষে, কতগুলো কুশির ডগা রাখলো। তারপর রাস্তার ওপরে বসে পড়ে বিড়বিড় বিড়বিড় করে কি সব মন্ত্র পড়তে লাগলো। পেছনে নিঃশ্বাসের শব্দ হতে দেখি দিদিমা এসে দাঁড়িয়েছে, তার চোখে তখনও জল। 8 ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যে রাস্তার ওপর গায়ের লোকজন জড়ো হয়ে উঠেছিল। ভৈরবের পিছন পিছন তারাও বাড়ির মধ্যে এসে ঢুকলো। উঠানে মাটি দিয়ে একটা বেদি তৈরি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি, দিদিমা আমার পাশে। ছোট মামা ভৈরবের কাছে তার পাই ফরমাস খাটছে। 8 ঘন্টা কিচ্ছু হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্র পাঠের শব্দ শোনা গেল। ওম হিং বিং ছট। অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুজরুকি, তখন হঠাৎ শো শো আওয়াজ, ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয় তেমন। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। একটু পরেই গাছপালার পেছন থেকে মেজো মামা হাজির। চোখ দুটো বনবন করে ঘুরছে, ফুলে উঠেছে নাকের পাটা, মুখে একটা মুরগি। বেচারি মরণ যন্ত্রণায় পাখা ঝটপট করছে। মেজো মামার দুকশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজো মামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠকঠক করে কাঁপছে। মেজো মামা এসে দাঁড়াতেই ভৈরবেরও চেহারা বদলে গেল। সে আরো জোরে জোরে মন্ত্র করতে লাগলো। আগুনে মুঠো মুঠো কি ফেললো, তাতে আগুন আরো বেড়ে দাউ দাউ করে জ্বলতে লাগলো। মেজো মামা এগোতে পারলেন না। গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রী ভাবে ভৈরবকে গালিগালাজ করতে লাগলেন। আধ খাওয়া মুরগিটা ছুড়ে দিল তার দিকে। মুরগিটা এসে পড়লো আগুনের মধ্যে। কে তুই? ভৈরব চেঁচিয়ে উঠল। আমি দয়াল বাড়ুজ্জে। মেজো মামা আরো জোরে চিৎকার করে বললেন, না, তুই দয়াল নোস। ঠিক করে বল কে তুই? দয়াল বাড়ুজ্জে মেজো মামার নাম, ডাকনাম টোনা। বলবো না। মেজো মামার সে কি গর্জন! ঠোঁটের দুপাশের ফেনা এসে জমলো। বলবি না? আচ্ছা, দেখি বলিস কিনা। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের ওপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজো মামা আর্তনাদ করে উঠল। মনে হলো ঝাঁটার প্রত্যেকটি ঘা যেন তার দেহেই পড়ছে। বলছি বলছি বলছি, আর মারিস নি, আর মারিস নি। মেজো মামা গাছতলায় বসে পড়লেন। বল। ভৈরব ঝাঁটা আছড়ানোর শব্দ করলো। আমি মহিন্দ্ররম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো। চেনেন মহিন্দ্রডমকে? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি কখনো দেখিনি, বাবার কাছে শুনেছি মহিন্দর পুজোর সময় ঢাক বাজাতো। বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গন্ডগোল হওয়াতে তারা পেছন থেকে মাথায় লাঠির বাড়ি মেরে লোকটাকে শেষ করে দিয়েছিল। মেজো মামা আর বলবো না, মহিন্দরই বলি। মহিন্দর চুপচাপ সব শুনলো। দিদিমার কথা শেষ হতেই বলল, মা ঠাকুরন ঠিক বলেছেন, শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি। শিবের গুষ্টির ঘাড় মোটকে পগারে ফেলে দিয়েছি। ওর বংশে বাতি দিতে আর কেউ নেই। তুই দয়ালের দেহে এলি কি করে? সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেলে চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল। ওটাই তো আমার আস্তানা।
হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার ওপর। দয়াল খতম, তার সাইকেল চিড়ে চারটা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা, অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি, সুসুর করে ঢুকে পড়লাম। এ দেহ তোকে ছাড়তে হবে। ভৈরব বলল, মাথা খারাপ? আমি ছাড়বো না। তবে রে, আবার ঘটের ওপর ঝাঁটার আছড়ানি। মাটির ওপর গড়াগড়ি দিয়ে মহেন্দ্রের যন্ত্রণায় কাতরাতে লাগলো। একটু পরে বলল, যাবো 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 যাবো, পারিস না, যাবো যাবো যাবো। কি করে বুঝবো তুই গেছিস? কি করতে হবে বল? ভৈরব এদিক ওদিক দেখলো। উঠোনের একপাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল। সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। আর একটা কথা বল। গা থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে। ঠিক আছে, কাসুন্দিপুরের শ্মশানে আস্তানা বাঁধবো, এদিকে আর আসবো না। যা তবে। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত 10 জন লোকের দরকার পড়ে, সেটা মহেন্দ্র অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল। আবার সেই ঝোড়ো হাওয়া। গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজমামার প্রাণহীন দেহটা গাব গাছতলায় পড়ে আছে। দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে। ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মরা। দুম করে একটা শব্দ হলো। দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের ওপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা। দিদিমা কবে মারা গেছেন, মামারাও কেউ বেঁচে নেই। মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবরও রাখি না। আমারও বয়স হয়েছে। খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে আজও ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যিই কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল, কিন্তু চোখের সামনে দেখা সবকিছু অস্বীকারই বা করি কি করে। ধন্যবাদ। শেষ হলো আজকের গল্প ভুতুড়ে কাণ্ড। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।